আমার প্রিয় শিক্ষার্থীরা, এই প্যারা থেকে আমরা 5টি পেপার সম্পর্কে অবগত হব। প্রথমত নট লিস্ট, বিশেষ করে ইভেন ইফ, যদিও, টুগেদার উইথ, সাথে, ওয়েন আস, গ্রামাটিক্যালি আমরা দেখব, ওয়াটসন সেড, এটাও আমরা গ্রামাটিক্যালি দেখব। আমরা এই নট লিস্টকে সাধারণত পাবো না, ইভেন ইফ কে পাবো টুগেদার উইথ অ্যাজ এ ফ্রেজেস হিসেবে পাবো, ওয়েন আস্ক এবং ওয়াটসন সেড, এই যে যে দুইটি গ্রামাটিক্যাল স্ট্রাকচার কিভাবে এখানে লেখা হয়েছে, এই দুইটি আমরা অহরহ পাবো। তাছাড়াও আমরা এই প্যারা থেকে যে ব্যাপারগুলো সম্পর্কে অবগত হব, দারুণ কিছু যে ওয়ার্ড ভোকাবুলারি সম্পর্কে আমরা অবগত হব। হেয়ার ইউ সি, এখানে উল্লেখ আছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে যে তিনটি যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশন সম্পর্কে আমরা অবগত হব, এগুলো এখানে উল্লেখ আছে ইতিমধ্যেই। কেমন? ওকে, আমরা আসুন। শুরুতেই বলেছিলাম যে নট লিস্ট, এটা সাধারণত কমন না। আমরা নট লিস্টের পরিবর্তে দেখুন ব্যবহার করতে পারি বিশেষ করে, অর্থাৎ ইন পার্টিকুলার, অথবা আমরা ব্যবহার করতে পারি স্পেশালি। কেমন? এইখানে মূলত আমি পুরো বাক্যটি পড়ছি না, অর্থাৎ পুরো প্যারাটি পড়ছি না, আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, এরপর আমরা প্যারাটি পড়বো। যেমন ইভেন ইফ উই নো ওয়েল, এটা ব্যবহার হয়েছে কনজাংশন হিসাবে, অর্থাৎ যদিও। সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লোজ টুরিতে আমরা ব্যবহার করে থাকি। আর টুগেদার উইথ ব্যবহার হয়েছে প্রিপোজিশনাল ফ্রেজেস, অর্থাৎ সাথে। এখানে কি অর্থ দিচ্ছে? সাথে অর্থ দিচ্ছে। এই টুগেদার উইথ এর আবার বেশ কিছু অর্থাৎ সিনোনিমাস আছে, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি। টুগেদার উইথ ব্যবহার করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ সেই সাথে, উইথ মানে সাথে, অ্যালং উইথ সাথে, অ্যাকম্পানিড উইথ, আরো আছে। আমরা এইগুলোকে ব্যবহার করতে পারি। এবং যখন আমরা এগুলোকে ব্যবহার করব, এদিকে লক্ষ্য করুন, কমা আছে, এই দিকে কমা আছে। তবে কমা থাকতেই হবে এটা বাধ্যতামূলক না, কারণ আমরা কমা ছাড়াও এগুলোকে ব্যবহার করে থাকি। যেমন ওয়াটসন টুগেদার উইথ ফ্রান্সিস ক্রেইগ, আমরা সরাসরি এগুলোকে ব্যবহার করি। তবে কমা দিয়ে আলাদাও করা যাচ্ছে, নো প্রবলেম। আহ প্রথম তো এটা তো গ্রামাটিক্যাল দেখলাম না, এটা পরে দেখবো বাকিটা। ইভেন ইফ, যদিও, এরকম একটা সেন্স দিচ্ছে। আর এই জায়গায় ওয়েন আস্ক, এটা কিভাবে লেখা হয় এই ধরনের বাক্য দেখুন। এই বাক্যটি আমি এখানে এনে রেখেছি, যদি একটু লক্ষ্য করেন। এই বাক্যটি মূলত এইভাবে লেখা আছে, ওয়েন দে ওয়ার আস্ক, অর্থাৎ যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, সেই লেখাটাই মূলত লেখা হয়েছে ওয়েন আস্ক। অর্থাৎ এইটা আমরা সবসময় মাথায় রাখবো, যেন এইগুলো, যে এইগুলো সাধারণত লেখা হয়। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি, দেখুন, ইফ দিস আর ইমপ্লিমেন্টেড টাইমলি, অর্থাৎ যদি এইগুলো, অর্থাৎ এই কলা কৌশলগুলো বাস্তবায়িত হয় সময় মতো। এখন অনেক সময় আপনি দেখবেন পেপার পত্রিকা যখন পড়তে যাবেন, তখন এইটা হয়তো বা পাবেন না। মানে কিছু কথাবার্তা হয়েছে, কেউ কথাবার্তা বলেছে, পর আপনি দেখলেন যে শুধু ইমপ্লিমেন্টেড আছে, টাইমলি আছে, কিন্তু এখানে নাই। তার মানে কি আপনি বুঝে নেবেন যে এটা এটা মনে হয় পাস্টে আছে, এরকম না, মোটেও না। এইটা হচ্ছে প্রেক্ষাপটের উপর নির্ভর করে। অনেক সময় আপনি দেখবেন এরকম আছে, জাস্ট সংক্ষেপে বলে দেওয়া আছে যে আই উইল ডু, আমি করব, যে অল দ্য টাস্ক, এরপরে বলা হলো যে অ্যাজ রিকোয়ার্ড। দেখুন তো, সংক্ষেপে দেওয়া আছে। তার মানে ব্যাপারটা এরকম নয়, এখানে কিন্তু এরকম আছে। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাজ ইট ইজ রিকোয়ার্ড, এটা যেমন প্রয়োজন, অথবা আপনি বলতে পারেন অ্যাজ ইউ, অথবা অ্যাজ আই রিকোয়ার্ড, মানে আমার যতটুকু মানে প্রয়োজন, অথবা আমি যে কাজটি করব এই কাজটার যতটুকু প্রয়োজন। কেমন? অর্থাৎ এইখানে সংক্ষিপ্তে লেখা আছে। এই যে যে সংক্ষিপ্তে লেখা, এইরকমই কিছু ব্যবহার আছে, আমরা পর্যায়ক্রমে এগুলো পাবো। আশা করছি যে যতটুকু এখন দেখলেন, ততটুকু আপনার কাজে আসছে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। দেখুন, এই যে ওয়েন দে ওয়ার আস্ক, এই ব্যাপারটাই বলা হচ্ছে যে ওয়েন আস্ক। ওকে, আমরা কিন্তু পুরো পেপারটি পড়বো, মানে এই প্যারাটি পড়বো, কিন্তু জাস্ট একটু পরিচয় করেছি। এরপরে দেখুন, এখানে কিছু কথা বলা আছে, দ্য স্মার্টেস্ট সায়েন্টিস্ট ওয়াজ কল্ড রোসালিন্ড ফ্রাঙ্কলিন হু। এরপরে দেখুন, ওয়াটসন সেইড, এইভাবে বলা আছে। প্রশ্নটা হলো, এই যে ওয়াটসন সেইড, এটা কিন্তু এখানে অতিরিক্ত একটা ব্যাপার। এখানে কিন্তু মূল বাক্যটা এইরকম, অর্থাৎ স্মার্ট সায়েন্টিস্ট ওয়াজ কল্ড রোসালিন্ড ফ্রাঙ্কলিন, অর্থাৎ রোসালিন্ড ফ্রাঙ্কলিন নাম কে বলা হতো একজন মানে অনেক বেশি দক্ষ, অনেক বেশি স্মার্ট একজন সায়েন্টিস্ট।
এরপরে হু ওয়াজ সো ইন্টেলিজেন্ট, অর্থাৎ যে ছিল অনেক বেশি ইন্টেলিজেন্ট, মেধাবী। আহ সে রেয়ারলি, সে মানে রেয়ারলি এর নেগেটিভ সেন্স অর্থ দেয়, অর্থাৎ মোটেই না এরকম। সাও অ্যাডভাইস, তিনি মূলত ওই উপদেশ নিতেন না। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমাদের কি এই যে যে ব্যাপারটা এখানে আমরা ওয়াটসন সেইড বলেছে, ওয়াটসন সেইড কি এখানে দেওয়ার প্রয়োজন ছিল? এখানে না দিলেও হয়তো, কিন্তু আমরা কিন্তু এই ওয়াটসন সেইডকে কি করতে পারতাম, এই বাক্যের শুরুতেই লিখতে পারতাম, অর্থাৎ এইখানেই লিখতে পারতাম, সমস্যা নাই। মানে এই বাক্যের শুরুতে এইখানে লিখে দেওয়া যাইতো সেইড, এরপরে এই পুরো যে অংশটা আছে, পুরো অংশটা আমরা কি করতে পারতাম, ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিতে পারতাম। প্রশ্নটা হলো তাহলে এইভাবে লেখা কেন? দেখুন, এইভাবে লেখা কেন, আমরা জানি যে আইএলটিএস রিডিং প্যাসেজ বিশেষ করে 3 ওরা ইচ্ছাকৃতভাবে জটিল করে রাখে। সুতরাং কেন লেখা এগুলো আমাদের জানতে হবে না, আমরা শিখবো যে এইভাবে লেখা বারংবার এইভাবে আসতে পারে, বা আমাদের বুঝে অর্থ উদ্ঘাটন করতে হতে পারে। সো আমরা একবার জেনে নিলাম, এরপর থেকে যতবারই আসুক বা যাই হোক না কেন আমরা পারবো। এখন প্রশ্নটা হলো, মূল বাক্যের মাঝে আমি যখন কোনো মানে কোনো বক্তব্য দিব, তখন আমরা সেই বক্তব্যটাকে আলাদা করতে পারি। কেমন? যেমন ধরেন আমি কথার কথা, এখানে অবশ্য এটাকে ঠিক করে রাখি, কারণ যেহেতু এটা একটি প্যাসেজের পড়া, ওইটাকে না ইয়ে করি। এইখানে একটু দেখুন, যেমন এইখানে যদি লক্ষ্য করি, এখানে এই বাক্যটা আমি এনে রেখেছি, হিয়ার উই সি। আমরা যদি দেখব, ও সরি টু সে হিয়ার ইজ ইজ সাউট অ্যাডভাইস, এর অর্থটা হচ্ছে পরামর্শ চাওয়া বা নেওয়া। এটার যে প্রেজেন্ট ফর্ম আমরা পেয়ে থাকবো, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, হিয়ার ইজ সি, অর্থাৎ চাওয়া, পরামর্শ চাওয়া। আরো যে অর্থগুলো আছে এই অর্থগুলো পড়বেন। ওকে, ধরেন এইরকম একটি বাক্য, মানে হয় না অতিরিক্ত তথ্য আমরা দিতে চাচ্ছি, আমরা একটু লিখি। যেমন ধরেন আমি বললাম এইখানে জাস্ট এরকম ভাবে বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস, কেমন? আমি বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস, আহ, এরপরে জাস্ট এটা বললাম যে দ্য চিফ চিফ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপরে এখানে আসলো যে হু, এরপর আমি এখানে বললাম যে আই বিলিভ, আই বিলিভ ফার্মলি, অর্থাৎ তাকে আমি বিশ্বাস করি, আই বিলিভ ফার্মলি ইন হিম, অর্থাৎ এখানে তাকে বলতে মানে তাকে বিশ্বাস করি। অথবা আমরা জাস্ট এতটুকু দিয়ে রাখি, আর কিছু দরকার নেই। আমি বিশ্বাস করি, একেবারে শক্তভাবে বিশ্বাস করি, আই বিলিভ ফার্মলি, বিশ্বাস করি যে হু, আমরা বললাম যে উইল বি এবল টু ওভারকাম, ওভারকাম কি, দ্য কারেন্ট chaotic সিচুয়েশন। জাস্ট কাল্পনিক করলাম, যদিও সম্ভব না। ঠিক আছে, এখন এই যে যে আই বিলিভ ফার্মলি আমি লিখলাম, এটা কিন্তু টোটালি অতিরিক্ত, অর্থাৎ এইটা কিন্তু আমার দরকার ছিল। সরাসরি কিন্তু আমরা এইভাবে লিখে দিতে পারতাম। দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হু, হিয়ার ইউ সি, উইল বি এবল টু, সক্ষম হবেন এই chaotic সিচুয়েশন দূর করতে। বাট আমি এখানে আবারও একটু জোর দিতে দিয়ে দিয়েছি এই অংশটা, যে আমি বিশ্বাস করি। এই যে যে ব্যাপারটি, এই যে যে ব্যবহারটি, এটা যদি আপনি ভালোভাবে একবার উপলব্ধি করতে পারেন, দেখুন, আমি আপনি যাই শিখি বা যাই পড়ি, যতটুকু পড়ি ততটুকু যদি আমরা কাজে লাগাতে পারি, and that will be conducive to us, সেটাই হবে আমাদের জন্য উপযুক্ত। Here you see, আমরা যদি এখন একটু এই প্যারাটি পড়ি, এখানে সিয়ালদিন নামক একজন ব্যক্তি, যিনি মূলত বিশ্বাস করেন যে ফলো দা লিডার সিনড্রোম, অর্থাৎ বিশেষ করে ওই যে হয় না যে যিনি ইয়া থাকবে, কর্তা, অফিসার অথবা লিডার, তাকে একেবারে অন্ধ অনুকরণ, অর্থাৎ তিনি যেটা বলবে সেটাই। কিন্তু ফলো দা লিডার সিনড্রোম একটা রোগের মতো, যে এটা অনেক ভয়ঙ্কর, ডেঞ্জারাস, নট লিস্ট, বিশেষ করে বিকজ ইট ইজ ইন কজেস বসেস গো থ্রু ইট অ্যালোন, অর্থাৎ
এই বিশেষ করে বসকে মানে একাই সব সিদ্ধান্ত নিতে মানে উদ্বুদ্ধ করে, হিয়ার ইউ সি, অর্থাৎ একা যেতে সাহায্য করে। ইট হ্যাজ বিন সায়েন্টিফিকলি প্রুভেন, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে থ্রি পিপল উইল বি বেটার, অর্থাৎ তিনজন মানুষ অপেক্ষাকৃত ভালো হবে দেন ওয়ান, একজনের চেয়ে, অ্যাট সলভিং প্রবলেম, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধানে তিনজনের চেয়ে একজন, সরি টু সে একজনের চেয়ে তিনজনের যেই ব্যাপার সম্মিলিত প্রচেষ্টা সেটা বেটার। ইভেন ইফ, যদিও দেন ওয়ান, অর্থাৎ সেই ব্যক্তি ইজ দ্য স্মার্টেস্ট, অর্থাৎ অপেক্ষাকৃত অনেক বেশি স্মার্ট। তার বলা হচ্ছে যে সেই ব্যক্তি যদি অপেক্ষাকৃত অনেক বেশি স্মার্টও হয়, এরপরও তিনজন ব্যক্তির যে সম্মিলিত প্রচেষ্টা এটা অপেক্ষাকৃত ভালো হবে ইন দ্য ফিল্ড, সেই ফিল্ডে। টু প্রুভ দিস পয়েন্ট, এই পয়েন্টটাকে প্রমাণ করতে, অর্থাৎ এই যে শিয়ালদিনী তার প্রমাণটাকে মানে প্রমাণ করতে, হিয়ার ইউ সি, এই অংশটাকে কিন্তু আমরা গ্রামারের ভাষায় বলতে পারি যে অ্যাডভার্ব অফ রিজন। শেলডিনি সাইট করে, অর্থাৎ উল্লেখ করে অ্যান ইন্টারভিউ উইথ মলিকুলার বায়োলজিস্ট জেম ওয়াস্টন, অর্থাৎ মলিকুলার বায়োলজিস্ট জেম ওয়াস্টনের একটি ইন্টারভিউকে তিনি উল্লেখ করেন। হিয়ার ইউ সি, এখানে মলিকুলার বায়োলজিস্ট, এরপর সরাসরি জেম ওয়াস্টন লেখা আছে। এই এইভাবে, অর্থাৎ কমা ছাড়া, এইভাবে এই অংশটাকে আবার বলা হয় যে রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। যাই হোক, অত ভেতরে যাচ্ছে না। দেন উই সি অ্যান্ড ওয়াটসন টুগেদার উইথ, ওই যে বলেছি ফ্রেজ হিসাবে আপনি চাইলে এগুলোকেও অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন। দেন উই সি অ্যান্ড টুগেদার উইথ ফ্রান্সিস ক্রিক ডিসকভার্ড দ্য স্ট্রাকচার অফ ডিএনএ, অর্থাৎ এই ডিএনএ যে স্ট্রাকচার আছে, গঠন আছে, তা আবিষ্কার করে কে কে, ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিকের সাথে। And the genetic and of sorry to say genetic information carrier of all living solvents, যত জীবন্ত জীবজন্তু আছে এদের যে এই যে যে জেনেটিক জিন যে বহন করে, এই ব্যাপারগুলোকে তারা ভেঙেছিল। এইখানে দেখুন, আমি আগেই ব্যাখ্যা করেছি, when they were asked, যখন তাদের জিজ্ঞাসা করেছিল how they had cracked the code ahead of area of highly প্লিজড রাইভাল ইনভেস্টিগেটর, অর্থাৎ একেবারে দক্ষ, হিয়ার ইউ সি, কমপ্লিজড রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী মূলক যেই যারা অন্য অন্য যারা ছিল আর কি, ইনভেস্টিগেটর অর্থাৎ অনুসন্ধানকারী ছিল, তাদের সামনে আপনারা কিভাবে এটাকে উন্মুক্ত করেছিলেন। ক্র্যাক এর অর্থটা হচ্ছে ভাঙা, এখানে অর্থটা হচ্ছে উন্মুক্ত করেছিলেন এই ব্যাপারটিকে, এই কোডটিকে, এই যে ডিএনএর যে কোডটিকে আছে। এন্ড হি সেড সামথিং দ্যাট এন্ড স্টার্ট মি, অর্থাৎ তিনি যেটা বলেছিলেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তরে ওয়াটসন যেটা বলেছিলেন যে যা আমাকে স্টান্ট করেছিল, দ্যাট মিনস আমাকে একেবারে অভিভূত করেছিল। এন্ড হি সেইড, তিনি বলে যে এন্ড হি এন্ড ক্রিক, অর্থাৎ হি বলতে ওয়াটসনকে নির্দেশ করেছে, সাকসিডেড এন্ড বিকজ দে ওয়ার অ্যাওয়ার, কারণ তারা সচেতন ছিল, দ্যাট দে ওয়ার নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ দ্য সায়েন্টিস্ট পারসুইং দ্য অ্যান্সার, কিন্তু তারাও অনেক বেশি মানে মোস্ট ইন্টেলিজেন্ট ছিল না, বাট তাদের কি মানে তাদের সতর্কতা ছিল, তারা সচেতন ছিল এই ব্যাপারটি সম্পর্কে। And the smartest scientist was called Rosalind Franklin. Smartest scientist Rosalind called Franklin, যিনি মূলত ওয়াটসন সাইড, তিনি ওয়াটসন, এইখানে বড় মানে ওয়াটসন সাইড, ওয়াটসন বলেছিল যে সে ছিল কি ইন্টেলিজেন্ট, এবং সে কি করতো, কখনো অ্যাডভাইস নিত না, অর্থাৎ অ্যাডভাইস নিত না বললেই চলে, এরকম একটা সেন্স প্রদান করছে। যাই হোক, আশা করছি আপনি ভিডিওটি, ছোট্ট ভিডিওটি উপভোগ করেছেন। আপনারা যদি কেউ এই ভিডিওটি ভালো লেগে থাকে, দয়া করে আমাকে অবগত করবেন, লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন। আর অবশ্যই অবশ্যই এইখানে থাকা যেই গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন আমি ইতিমধ্যে আলোচনা করেছি, আপনি চাইলে ঠিক এইরকম ভাবে বাক্য তৈরি করে দিতে পারেন, হয় এটার মতো করে নতুবা এটার মতো করে আপনি বাক্য তৈরি করে দিতে পারেন। আই থিংক সো, এটাই হবে সবচেয়ে কার্যকরী। যাই হোক, আজ এই পর্যন্তই। আর অবশ্যই অবশ্যই আপনারা এগুলোকে প্র্যাকটিস করবেন। আমাদের মিশন শুরু হয়েছে আইএলটিএস রিডিং স্কেল ক্যামব্রিজ বুক 10 to 15, এর মধ্যে থাকা যত ধরনের ভোকাবুলারি আছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ ফাংশন আছে, ডিফারেন্ট টাইপ অফ যে জটিল যে বাক্যগুলো আছে ও ভোকাবুলারি, সবগুলোকে আমরা আত্মস্থ করার লক্ষ্যে আমাদের কোর্স শুরু করেছি। এটা রেকর্ডেড কোর্স থাকবে। যাই হোক, আজ ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে।